এসি অল্টারনেটর এটা কি জিনিস? এসি অল্টারনেটর হচ্ছে এসি জেনারেটর। আমরা ডিসি জেনারেটর পড়ে এসেছি, তার প্রিন্সিপাল দেখেছি। তো যখন আমরা এসি প্রডিউস করি যে জেনারেটর থেকে, আমাদের এত টাইপের মোটর দেখছি, এত টাইপের লোড সেন্টার আছে। তো পার্টিকুলার এই ইলেকট্রিসিটি আসছে কোথা থেকে? এটা কোনো না কোনো ইলেকট্রিক্যাল প্ল্যান্ট থেকে আসছে, যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। বেশিরভাগ পাওয়ারটা এই দু জায়গা থেকেই সবচেয়ে বেশি আসে। বা 3 নম্বর হচ্ছে নিউক্লিয়ার বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে আসছে। তো এখানে মেনলি আমরা এসি ইলেকট্রিসিটি কি করি? প্রডিউস করি বা কনভার্ট করি। যে কোনো এনার্জিকে আমরা ফাইনালি এসি ইলেকট্রিসিটিতে বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি, আর তার ফর্মটা হচ্ছে এসি। তো এই কনভার্সনের সময় যে মেশিনসটা, ইলেকট্রিক্যাল মেশিন আমাদেরকে সাহায্য করে, সেটা জেনারেটর। তো পার্টিকুলার এসি জেনারেটরকে আমরা আরেকটা স্পেশাল নামে ডাকি, সেটাকে বলি হচ্ছে অল্টারনেটর। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে অল্টারনেটর কোন প্রিন্সিপালের উপরে কাজ করে। খুব সিম্পল কোশ্চেন গুলো এটাই হয় যে নীতিটা। প্রথমে আমরা একটা ধারণা তৈরি করি যে এটা কোন নীতির উপরে কাজ করে। অল্টারনেটর কাজ করে সেম অ্যাজ ডিসি জেনারেটর যে নীতির উপরে। সে নীতিটা কি? ফ্যারাডেজ ল অফ ফ্যারাডের যে সূত্রটা দিয়েছে, যে ফ্যারাডে যে নীতিটা বলেছে, সেই সেম প্রিন্সিপালের উপরে। সেটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। হয়তো অনেকে ভুলে গেছো বা রিকল করতে পারছো না, তাদের জন্য ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন লটা বলে দিই। সেটা হচ্ছে কোনো কন্ডাক্টর, কোনো কয়েল, কোনো ওয়্যার, তার চারপাশের ম্যাগনেটিক ফিল্ডের মান যদি পরিবর্তনশীল হয়, তার চারপাশে ম্যাগনেটের মানটা পাল্টাচ্ছে, তাহলে সেই কন্ডাক্টরে কি হয়? একটা ইএমএফ ইনডিউসড হয়। ইএমএফ কি? ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল। এই ইএমএফ আছে বলেই কি হয়? ওই কন্ডাক্টরের দুটো মাথাতে একটা পোলারিটি ক্রিয়েট হয়, একটা ভোল্টেজের ডিফারেন্স তৈরি করে, একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। ওই কয়েলের দু মাথায় কি হয়? একটা বিভব প্রভেদ তৈরি করে, ভোল্টেজের একটা পোটেনশিয়ালের ডিফারেন্স তৈরি করে, ইলেকট্রোমোটিভ ফোর্স। আর কি হয় না, ইলেকট্রোমোটিভ ফোর্স যতক্ষণ থাকে ততক্ষণ এই পার্থক্যটা বজায় থাকে, তাই তো? তো এটা ছিল হচ্ছে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল। সেম প্রিন্সিপালের উপরে বেস করে ডিসি জেনারেটর, সেম এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে বেস করেই এসি অল্টারনেটর বা এসি জেনারেটর কাজ করে। তো ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা কি কনস্ট্রাকশন দেখেছি? যে একটা ম্যাগনেট থাকে, তার মাঝখানে আর্মেচারটাকে ঘোরানো হয়, তাই তো? এবার ম্যাগনেটিক ফ্লাক্স গুলোকে কি করে? ওই আর্মেচারের কন্ডাক্টর গুলো কাট করতে থাকে। ফলে তুমি যদি কন্ডাক্টরের দিক থেকে ভেবে দেখো, তাহলে দেখবে যে কন্ডাক্টরের চারপাশে ম্যাগনেটের মান সমানে পাল্টাচ্ছে, কারণ কন্ডাক্টর গুলো একটা সময় নর্থ পোলের দিকে যাচ্ছে, নর্থ পোলের কাছে, সবচেয়ে কাছে বা মিডিল পয়েন্টে আছে, নর্থ পোল থেকে আবার দূরে চলে যাচ্ছে, সবচেয়ে দূরে চলে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে সেটা সাউথ পোলের দিকে যাচ্ছে, সাউথ পোল থেকে কন্ডাক্টরটা একদম সাউথ পোলের সেন্টারে চলে আসছে, সাউথ পোল থেকে আস্তে আস্তে দূরে দূরে গিয়ে একদম একটা জিরো পজিশনে ফিরে যাচ্ছে বা তার ইনিশিয়াল স্টার্টিং পয়েন্টে ফিরে যাচ্ছে। ফলে আর্মেচারের ভিতরে থাকা প্রত্যেকটা কন্ডাক্টরের মধ্যেই কি হচ্ছে? এইভাবে তারা রোটেট করছে ম্যাগনেটিক ফিল্ডে। তো তাদের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ডের মান চেঞ্জ হচ্ছে। তখন আর্মেচারের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে, তড়িৎ চুম্বকীয় আবেশ হচ্ছে। এবার ঠিক সেম ভাবেই আমরা ফিগার যদি 2 তে চলে যাও, ফিগার 2 তে দেখো যে একটা উপরে নর্থ পোলকে দেখানো হয়েছে একটা ম্যাগনেটের, আর নিচে সাউথ পোলকে দেখানো হয়েছে ম্যাগনেটের। তো এর মাঝখানে একটা সিঙ্গেল লুপ একটা কন্ডাক্টরকে দেখানো হয়েছে। যে কন্ডাক্টরটা এর সেন্টার দিয়ে একটা অ্যাক্সিস কল্পনা করো, যে অ্যাক্সিসকে বেস করে এটা রোটেট করতে পারছে। তাহলে কন্ডাক্টরের দুটো অ্যাক্টিভ সাইড আছে, পার্টিকুলার বাঁ দিকে নিচের দিকে একটা সাইড, আর ডান দিকের উপরের দিকে একটা সাইড। আমার মাউস পয়েন্টারটা খেয়াল করলে বুঝতে পারবে, এই দুটো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে আছে। বাকি ওই দিকেরটা লিঙ্কটা ম্যাগনেটিক ফিল্ডের বাইরে, এই অংশটা ম্যাগনেটিক ফিল্ডের বাইরে, এটাও ম্যাগনেটিক ফিল্ডের বাইরে আছে। সো ম্যাগনেটিক ইন্টারাকশন এই লুপের, পার্টিকুলার লুপে কোথায় হচ্ছে? শুধু এই পোর্শনটুকুতে। এই পোর্শনটা কোনো আলাদা নাম রাখা নেই। নেক্সট পাশের ছবিতে দেখতে পারো, নিচের যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটুকু বা ওপরে
পার্টিকুলার মাউস পয়েন্টারটা যেটুকুর মধ্যে ফলো করছে সেইটুকু অংশ হচ্ছে কি হচ্ছে, তাতে তড়িৎচুম্বকীয় আবেশ ঘটছে বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে বা ইলেকট্রিসিটি ওর মধ্যে প্রডিউস হচ্ছে। এবার এই কন্ডাক্টরটা যদি কন্টিনিউয়াসলি এর মধ্যে রোটেট করানো হয় ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে এই কন্ডাক্টরের দুমাথা, এই যে দুটো পয়েন্ট বেরিয়েছে, দুটো পয়েন্ট কানেক্টেড উইথ কার সঙ্গে, একটা স্লিপ রিং এর সঙ্গে। এই রিংটাও কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরছে। এই যে এখানে একটা ছোট্ট রিং দেখতে পাচ্ছ, এই রিংটা কিন্তু সলিড একটা রিং। সেই রিংটার সঙ্গে এক একটা কন্ডাক্টর কানেক্ট করা। নিচের কন্ডাক্টরটা এই ফার্স্ট রিং এর সঙ্গে S1 স্লিপ রিং এর সঙ্গে, আর উপরের কন্ডাক্টরটা S2 স্লিপ রিং এর সঙ্গে কানেক্টেড। ওকে, সেখান থেকে এই টোটাল সিস্টেমটা রিং সমেত লুপটা একটা সেন্টারে একটা অ্যাক্সিস কল্পনা করো, সেই অ্যাক্সিসকে বেস করে তারা ঘুরছে। এখন বাইরে যেখানে স্থির জায়গা, সেখান থেকে আমরা দুটো কার্বন ব্রাশ পজিশন দিয়েছি। দুটো দেখ ছোট্ট করে চার চৌকো ব্লক দেখা যায় কিউবের মতন, এগুলো হচ্ছে কার্বন ব্রাশ। এই কার্বন ব্রাশ থেকে আমরা আউটার সার্কিটে লাইনটাকে নিয়ে এসেছি, এসে একটা অ্যামমিটার কানেক্ট করেছি। যদি এটা ঘোরানো হয় তাহলে এর মধ্যে ইএমএফ ইনডিউসড হচ্ছে, আর তার ফলে এই অ্যামমিটার থ্রু এই স্লিপ রিং কার্বন ব্রাশ অ্যামমিটারের মধ্যে দিয়ে আবার এদিকে কার্বন ব্রাশ স্লিপ রিং এর মধ্যে দিয়ে একটা কমপ্লিট পাথ তৈরি করছে, সার্কিটটা কমপ্লিট করছে। তখন এর মধ্যে তৈরি হওয়া ইএমএফ এর জন্য একটা কারেন্ট ফ্লো করছে এই কন্ডাক্টর গুলোর ভেতর দিয়ে, সেটাই অ্যামমিটারে ধরা পড়ছে। তো দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল একটা অল্টারনেটর এই প্রিন্সিপালের উপরে বেস করে কাজ করে। তো অল্টারনেটরের কন্টিনিউয়াসলি মনে করো যে অল্টারনেটরটাকে আমরা কি করছি, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাচ্ছি এই লুপটাকে। ঠিক আছে, এই ডাইরেকশনে ঘোরাচ্ছি। দেখো এই যে অ্যারো চিহ্নটা দিয়ে দেখানো হয়েছে এই ঘোরার দিকটা, এদিক থেকে দেখানো হয়েছে এটা নিচের দিকে। সো কন্ডাক্টরটা যখন পার্টিকুলার এই ফ্ল্যাট পজিশনে আছে, ম্যাগনেটিক অ্যাক্সিস ওপর থেকে নিচের দিকে, তাই না? কারণ ম্যাগনেটিক ফ্লাক্সটা নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে যাচ্ছে, বা যদি নিচে নর্থ থেকে উপরে সাউথ থেকে, তাহলে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস। ম্যাগনেটিক অ্যাক্সিসের সঙ্গে তুমি দেখো লুপটা কিভাবে আছে, লুপটা হচ্ছে একদম নিউট্রাল অ্যাক্সিসে আছে না, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসে আছে। সো এই মুহূর্তে যদি কন্ডাক্টরটার মধ্যে একটা মোশন থাকে, পার্টিকুলার এই টাইমে কন্ডাক্টরের ডাইরেকশনটা কোথায়, কন্ডাক্টরের এই বাঁ দিকের কন্ডাক্টরের ডাইরেকশন উপরের দিকে, আর ডান দিকের কন্ডাক্টরের মোশন নিচের দিকে। সো এরা প্যারালাল, কন্ডাক্টরের মোশনটা সেই মুহূর্তের ডাইরেকশন অফ মোশনটা প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো সেই মুহূর্তে কি হবে, সেই মুহূর্তে কোনো ইএমএফ কিন্তু কন্ডাক্টরে তৈরি হচ্ছে না। দ্যাট ইজ দ্য জিরো পজিশন। জিরো পজিশনে কন্ডাক্টরে কোনো ইএমএফ প্রডিউসড হচ্ছে না। তার কারণ কি, কারণ জিরো যে অ্যাঙ্গেলটা বলেছি, এই যে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস থেকে আমরা শুরু করেছি, হ্যাঁ, এই অ্যাক্সিসটাকে আমরা বলেছি যে, দেখো এটাকে যদি তুমি স্ট্রেটলি ফ্রন্ট ভিউ থেকে দেখো, তাহলে ফ্রন্ট ভিউ দেখতে পারো যে মনে করো কন্ডাক্টরটা, এই যে পার্টিকুলার বাঁ দিকের যে কন্ডাক্টরটা, সেটা মনে করো এই গোলটা, গোলের তার ক্রস সেকশনাল ভিউ দেখতে পাচ্ছি। সো দ্যাট ইজ এই পজিশনে আছে। এই পজিশনে যখন এই জিনিসটা রোটেট করছে, এই সার্কেল বরাবর, সেই পথ বরাবর সে রোটেট করছে, তাই তো? তো এখন কোনো বৃত্তাকার পথে ঘোরা কোনো জিনিসের গতির দিক কোনটা হয়, তার স্পর্শক বরাবর। তো দেখো এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, তাহলে যখনই 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই পজিশনে আছে, সেই পজিশনে তার দিক কোথায়, এটা উপরের দিকে, তাই না? আর যদি এই পাশে একটা কন্ডাক্টরকে কল্পনা করো, তার দিকটা কোথায় হবে, সেটা নিচের দিকে হবে। সো এই যে কন্ডাক্টরটা যখন 0 বা এইদিকে 180 ডিগ্রিতে যে কন্ডাক্টরটা আছে, সেই কন্ডাক্টর দুটোরই গতির দিক ম্যাগনেটের যেদিকে গতি সেই দিকে। অতএব তখন ম্যাগনেটিক ফ্লাক্সকে কিন্তু কাট করছে না। ম্যাগনেটের দিকে বা ম্যাগনেটের অপোজিটে যদি কোনো কন্ডাক্টর মুভ করে, ম্যাগনেটিক অ্যাক্সিস বা ম্যাগনেটিক ফ্লাক্স যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে বা তার অপোজিটে যদি যেতে থাকে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সকে কিন্তু কোনো কন্ডাক্টর কাট করে না, ছেদ করে না। অতএব তখন তার মধ্যে কোনো ইএমএফ ইনডিউসড হয় না। অ্যাট দ্যাট পয়েন্ট এই 0 পয়েন্ট থেকে যদি একটা স্ট্রেট লাইন টেনে নিয়ে যায় গ্রাফে রিপ্রেজেন্ট করার জন্য, সেই মুহূর্তে ভোল্টেজটা কি দেখানো হচ্ছে, এইদিকে এই অ্যাক্সিস বরাবর পজিটিভ ভোল্টেজকে দেখানো হচ্ছে, এদিকে নেগেটিভে। ঠিক আছে, তো সাডেনলি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো আমাদের ভোল্টেজ কত তৈরি হচ্ছে, 0। যখন এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই মুহূর্তে তার গতির দিক কোথায়, তার স্পর্শ বরাবর এই বৃত্তের গায়ে স্পর্শ মনে করো, দেখো যেটা নর্থ পোলের দিকে যাচ্ছে, নর্থ পোলের দিকে একটা গতি দেখাচ্ছে। আর সিমিলার ওয়েতে 180 ডিগ্রি পরে আরো 30 ডিগ্রি গেলে পরে কত হয়ে যাবে, সেটা 210 ডিগ্রি
তো এখানে একটা কন্ডাক্টর থাকবে, সেই কন্ডাক্টর স্পর্শক বরাবর তার গতির দিকটা দেখালে কি হবে, সেটা সাউথ পোলের দিকে যাচ্ছে। সো তার মধ্যে একটা ইএমএফ কিন্তু ইনডিউসড হবে। তাহলে 0 ডিগ্রি থেকে যত ডিগ্রি বাড়তে থাকবে অ্যাঙ্গেল, তত কি হবে, তত ছেদ করার মান, ম্যাগনেটিক ফ্লাক্স গুলোকে কাট করার মান কি হবে, বেশি হতে থাকবে। তো স্বাভাবিকভাবে তখন ইনডিউসড ইএমএফ এর মানও কি হবে, বেশি হতে থাকবে। কেন ইনডিউসড ইএমএফ এর মান বেশি হবে? কারণ যদি আমরা ইকুয়েশনটা জানি, যে মেন ইকুয়েশন যেখান থেকে আমরা ডেরাইভ করতে পারবো যে কত অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ইনডিউসড হবে একটা কন্ডাক্টরে, তাহলে আমরা সেটা বুঝতে পারবো। সেটা বেসিক ফর্ম কি, ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু, তুমি একটু কল্পনা করো বা খাতায় লিখে নাও, ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি। সো দ্যাট ইজ আ বেসিক ফর্ম, তাই তো? তো ডি ফাই মানে হচ্ছে চেঞ্জ অফ ফ্লাক্স, ফ্লাক্সের কতটা পরিবর্তন হচ্ছে, বাই ডিটি, কতটুকু সময় হলো। তো এই দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করে কি করে আমাদের মেনলি কতটা ইএমএফ ইনডিউসড হচ্ছে সেটা জানতে হবে। কিন্তু পার্টিকুলার এই ছবিতে এখন আমাদের প্রবলেমটা হচ্ছে যে কন্ডাক্টরটা কত জোরে ঘুরছে, তার গতি কত, কৌণিক বেগ কত, ঠিক আছে, কৌণিক সরণ কত, সেগুলো আমরা জানি। মনে করো যে আমরা জানি, বা পার্টিকুলার আমরা জানি যে এত আরপিএম এ ঘুরছে, তাহলে প্রতি মিনিটে কত পাক ঘুরছে সেটা জানি, প্রতি সেকেন্ডে কতটা পাক ঘুরছে সেটা জানি, এক সেকেন্ডে কতগুলো পাক ঘুরছে সেটা জানি। তাহলে একটা পাক কমপ্লিট করতে কতটা সময় লাগবে সেটাও বার করতে পারবো আরপিএম থেকে, তাই না? তাহলে একটা পাকে 360 ডিগ্রি হয়, তাহলে 360 ডিগ্রি পার্টিকুলার ওই টাইমটাতে ঘুরছে সেটাও জানতে পেরে যাব। তাহলে 30 ডিগ্রি যেতে কতটুকু টাইম লাগে সেটা আমরা ইজিলি জানতে পারবো। 60 ডিগ্রি যেতে কতটা টাইম লাগে সেটা আমরা বার করতে পারবো। আবার 90 ডিগ্রিতে যেতে কতটা সময় লাগে সেটাও আমরা জানতে পারবো। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গায় যেতে একটা আরপিএম মান থেকে, কন্ডাক্টরের আরপিএম থেকে আমরা এগুলো জানতে পারবো, যে তার সময়টা পার্টিকুলার এত ডিগ্রি যেতে, এত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে। অ্যাঙ্গেলটা কোথায় তৈরি হচ্ছে, এই অ্যাক্সিস, এটা তো সেন্টার, এখানে হচ্ছে অরিজিনের, আর এই অ্যাক্সিস, আর তার ভিত্তিতে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, যেখানে যে কোণটা তৈরি হচ্ছে না, দ্যাট ইজ 60 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, কারণ এই যে দুটো দেখো, ম্যাগনেটিক অ্যাক্সিস আর ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, তার ইনিশিয়াল পজিশন, এই দুটোর মাঝখানে কোণ 90 ডিগ্রি। আলাদা 90 ডিগ্রি অ্যাড হলে কত হয়, এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয়, এই 0 টু এই টোটাল একটা সরলরেখায় অ্যাঙ্গেল কত তৈরি হয়, 180 ডিগ্রি। তারপরে 1/3 আর একটা পজিশন যোগ হয়ে গেলে এখানে 270 ডিগ্রি হয়ে যায়। এই 0 থেকে টোটাল এই পর্যন্ত অ্যাঙ্গেল হচ্ছে 270 ডিগ্রি, আর রিমেইনিং বাকি পার্টের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো এই চারটি কোয়াড্রেন্টকে যোগ করলে টোটাল অ্যাঙ্গেল আমরা জানি সার্কেলে কত হয়, 330 ডিগ্রি। তো এখান থেকে শুরু করে এই টোটাল পথটা ঘুরে এখানে ফিরলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল সে কমপ্লিট করে। তো আমরা ইজিলি কোনো অ্যাঙ্গেল থেকে তার যদি আরপিএম জানি, তাহলে পার্টিকুলার সেই অ্যাঙ্গেলে যেতে কতটা সময় সেটা আমরা জেনে যাব। তাহলে 30 ডিগ্রি সে যখন গেল, তখন তার রেট চেঞ্জিং টাইমটা জেনে গেলাম, ওই d5/dt, ডিটি টাইমটা জেনে গেলাম। আর ফ্লাক্সের পরিবর্তনটা আমরা কিভাবে জানবো, সেটা হচ্ছে আমরা যদি এই যে ম্যাগনেটিক পোলটা আছে তার তো ফ্লাক্স ডেন্সিটি আছে, ঠিক আছে, ফ্লাক্সের ডেন্সিটি আছে, তো বি সেটার মান। তো সেখান থেকে আমরা বার করতে পারবো যে কতটা ফ্লাক্স তার চেঞ্জ হলো পার্টিকুলার এখানে ঢোকার ফলে, বা কি স্পিডে কাট করছে কন্ডাক্টরটা, কোন অ্যাঙ্গেলে কাট করছে, তার ভিত্তিতে আমরা কি বার করতে পারবো, আমরা বার করতে পারবো যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, ফ্লাক্সের পরিবর্তনটা কত হলো, 0 পজিশন থেকে 30 পজিশনে যেতে তার কতটা পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হলো, ঠিক আছে। তো সেখান থেকে ফ্লাক্স পরিবর্তনটা জানতে পারবো। আর আরপিএম যদি জানি কন্ডাক্টরটা কত জোরে ঘুরছে, বা ফিজিক্যালি তার ভেলোসিটি যদি জানি, তাহলে আমরা বার করে ফেলতে পারবো যে তার পার্টিকুলার ওই অ্যাঙ্গেলটা যেতে কত সময় লাগছে। এখান থেকেই আমরা ওই d5/dt যে বেসিক ইএমএফ এর ইকুয়েশন, সেখান থেকে আমরা কি করেছি, আমরা ডেরাইভ করেছি একটা নতুন ইকুয়েশন আমাদের এই সিচুয়েশনে কাজে লাগানোর জন্য। সেই ইকুয়েশনটা কি, সেই ইকুয়েশনটা হচ্ছে বিএলভি সাইন থিটা। তো যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, সেই ইএমএফ এর ইনডিউসড এর একটা ফর্মুলা হচ্ছে ইজিক্যাল টু d5/dt। সেম ফর্মুলা থেকে আমরা এসে কি বলেছি, যে এখানকার ম্যাগনেটিক পোল তার ফ্লাক্সের ডেন্সিটি, সেটা বি, ফ্লাক্স ডেন্সিটি বি ইন্টু এল। দেখো, কন্ডাক্টরটার প্রতি একক দূরত্বে বা একক দৈর্ঘ্যে যে পরিমাণ ইএমএফ ইনডিউসড হবে, যদি তার মাল্টিপ্লিকেশন হতে থাকে, কন্ডাক্টরটার লেন্থ যদি বড় হয়, অ্যাক্টিভ লেন্থ যেটা ম্যাগনেটের মধ্যে আছে, আর যারা ম্যাগনেটের বাইরে আছে তাদের কথা বলা হচ্ছে না, ম্যাগনেটের ভেতরে যারা থাকবে বা যারা ম্যাগনেটিক লাইন
ক্রস করবে বা কাট করবে তাদের মধ্যে ইএমএফ ইন্ডিউসড হবে। তো স্বাভাবিকভাবেই এখানে কন্ডাক্টরের লেন্থটাও তখন ইম্পর্টেন্ট হয়ে এসছে, তাহলে লেন্থের সঙ্গে প্রপোর্শনাল ইন্ডিউসড ইএমএফটা। আর ভি সাইন থিটা এটা কি, এটা হচ্ছে যে তার ভেলোসিটি আর পার্টিকুলার কোন অ্যাঙ্গেলে আছে সেখান থেকে আমরা এইটা নিয়েছি, যে পার্টিকুলার ওই ভেলোসিটিতে তার কোন অ্যাঙ্গেলে থাকছে সেই অ্যাঙ্গেলের মান, যে অ্যাঙ্গেলটাকে থিটা বললাম আমি সেটাকে থিটা না বলে তোমাদের বইয়ে বলেছে যে কি এখানে কিউ, তাই তো। এই যে 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকবে 120 করে 150 সো অন এভাবে 180 এভাবে চলতে থাকবে অ্যাঙ্গেল গুলো, পর 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 মানগুলো বাড়ছে। সো এখানে যদি আমরা এই ইকুয়েশনটাতে আমরা ডাইরেক্টলি এই প্যারামিটারস গুলোকে ইনক্লুড করে দিই, এই সিঙ্গেল লুপ যে আমরা মডেলটা তৈরি করেছি এই মডেলের এই কন্ডাক্টরের ভেলোসিটিটা, কন্ডাক্টরের লেন্থ, এই যে ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্সের ডেন্সিটি যাকে বি বলে, এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই আর তার সঙ্গে সাইন থিটা, থিটা বলতে কোন অ্যাঙ্গেলে কন্ডাক্টরটা তখন আছে সেই মুহূর্তে ভোল্টেজের মানটা আমরা জানতে পারবো। তো ইজিলি আমরা তখন একটা পয়েন্ট নিতে পারবো, 30 ডিগ্রিতে কত ভোল্টেজ তৈরি হলো একটা পয়েন্ট নিলাম, 60 ডিগ্রিতে কত হলো একটা পয়েন্ট নিলাম, 90 ডিগ্রিতে কত হলো তার একটা পয়েন্ট নিলাম। এবার এই পয়েন্টগুলোকে যদি মিলিয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো এরকম একটা একটা কার্ভ দেখতে পারবো, তাই না, যে কার্ভটা এটা হচ্ছে 0 to 90 ডিগ্রির জন্য কার্ভ। নেক্সট যখন কন্ডাক্টরটা 90 ডিগ্রি বা ম্যাগনেট নর্থ পোলের একদম সবচেয়ে কাছে আছে, দেখো সবচেয়ে ম্যাক্সিমাম ভোল্টেজ তৈরি করেছে। এবার নর্থ পোল থেকে যত দূরে কন্ডাক্টরটা যেতে থাকবে, এই নিউট্রাল অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তত কি হবে, এটা এগেইন ফল করতে থাকবে, এটা এগেইন ফল করতে 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 আবার জিরোতে পড়ে আসবে। কারণ এই 0 ডিগ্রি আর 180 ডিগ্রি এই দুটো পজিশনেই ভোল্টেজের মান জিরো হবে। কারণ এই কন্ডাক্টরটা যখন 0 ডিগ্রিতে আছে তখন তার মোশন ওপরের দিকে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সের ফ্লাক্স যে লাইনটা আছে তার প্যারালালি, অতএব তখন কোনো ফ্লাক্সকে সে কাট করছে না কন্ডাক্টর, অতএব তাতে ইনডিউসড ইএমএফ জিরো। সিমিলার ওয়েতে যখন এই কন্ডাক্টরটা পার্টিকুলার এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তখনও তার গতির দিক কোথায়, স্পর্শক বরাবর। এই পয়েন্টে বৃত্তের গা দিয়ে একটা স্পর্শক তৈরি করো, তাহলে সেটা দেখবে সেটা নিচের দিকে, তাই না। তো সেটাও প্যারালাল টু মেন ম্যাগনেটিক ফিল্ডের লাইন যেটা বা ম্যাগনেটিক অ্যাক্সিস যেটা তার সঙ্গে প্যারালালি চলছে, অতএব তখনও কোনো ফ্লাক্সকে কাট করছে না, অতএব 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে ভোল্টেজ কত হবে, জিরো হবে। তারপর থেকে এই 180 ডিগ্রির পর থেকে গিয়ে যত এটা সাউথ পোলের দিকে এগোবে কন্ডাক্টরটা, তত দেখবে এগেন নেগেটিভের দিকে তার ভোল্টেজটা বৃদ্ধি পাচ্ছে, মানে এই সেম ভাবে ভোল্টেজের মানটা বাড়বে কিন্তু সেটা কি হচ্ছে, নেগেটিভের দিকে হচ্ছে, সেটা নেগেটিভের দিকে হচ্ছে, ঠিক আছে। আর বাকি সাউথ পোল থেকে যখন আবার সেটা জিরো অ্যাঙ্গেলের দিকে যাচ্ছে, সাউথ পোলের সবচেয়ে টপ অ্যাঙ্গেল হচ্ছে এখানে 270 ডিগ্রি, 270 থেকে আবার যখন 360 এই 0 ডিগ্রি বা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, তখন কি এন কি হবে, মাইনাসের নেগেটিভের যে ম্যাক্সিমাম মান থেকে আবার ওটা বাড়তে 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 জিরো মানে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে কমপ্লিট এই একটা কন্ডাক্টর যখন এই টোটাল পথটা ঘুরে আসছে তখন আমাদের ওয়েভটা কেমন দেখতে হবে সেটা আমরা বললাম। তার একটা এক্সাম্পলস হচ্ছে এখানে দেখো দেখতে পাচ্ছ এই ছবিতে, সেখানে দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি এরকম একটা পথকে সে ফলো করছে। যদি আমরা মানগুলোকে দেখতে থাকি তাহলে মানগুলোকে বসালে পরে বিভিন্ন অ্যাঙ্গেলে তার মানগুলো এরকম হতে থাকে, 180 তে এগেন জিরো, 0 ডিগ্রিতে জিরো, 180 ডিগ্রিতে জিরো, 270 ডিগ্রিতে ম্যাক্সিমাম, আবার এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা সেখানেও ম্যাক্সিমাম হয়েছিল। তারপরে বাকিটা এখানে মেলালে পরে এটা এগেন এইভাবে মিলে যাবে গিয়ে 360 ডিগ্রি এখানে তৈরি করবে, বা যেটা 0 ডিগ্রি বা 360 ডিগ্রি সেম। ওকে, তো এটা হচ্ছে তখন একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করবে, একটা একটা পাক ঘুরে আসবে কন্ডাক্টরটা। তো প্রতি পাকে এই যে পার্টিকুলার প্যাটার্নটা আমরা দেখতে পারলাম, এসি ভোল্টেজটা তৈরি হওয়ার বা ইএমএফ এর যে ভোল্টেজের মানটা সেটা এইরকম ভাবে চলছে, তখন তাকে আমরা কি বলি না, তাকে তখন আমরা বলি যে সাইনোসয়েডাল এসি, তাই না। এই টাইপের মান নিয়ে যার যার মানটা কন্টিনিউয়াসলি এইভাবে পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে জিরো থেকে বেড়ে বেড়ে ম্যাক্সিমাম, ম্যাক্সিমামে 90 ডিগ্রিতে গিয়ে ম্যাক্সিমাম, 90 ডিগ্রি থেকে আবার 180 ডিগ্রি টাইমে মানটা কমছে দিয়ে জিরো হয়ে যাচ্ছে, জিরো থেকে আবার 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত মান আবার নেগেটিভের দিকে সবচেয়ে বাড়ছে, বাড়তে বাড়তে সবচেয়ে বেশিতে যাচ্ছে, তারপর 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত কি হচ্ছে, রেস্ট অফ দ্য পার্টে মানটা কমছে, মানে সরি মানটা বাড়ছে, এটা নেগেটিভে আছে, নেগেটিভ থেকে আস্তে আস্তে জিরো দিকে যাওয়া মানে মান বাড়ায়, তো মান বাড়তে বাড়তে 0 ডিগ্রিতে এসে পৌঁছাচ্ছে। তো এই টাইপের আমাদের এই যে সিঙ্গেল লুপ একটা আমরা
একটা অল্টারনেটর তৈরি করতে চেয়েছি বা একটা মডেল তৈরি করেছি, সেই মডেলের ভেতরে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেটা কেমন টাইপের, সেটা হচ্ছে সাইনোসাইডাল, তাই তো? আশা করি এতক্ষণ পর্যন্ত সবার প্রবলেম নেই কারোর, সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? ওকে, তো এখানে আমরা একটা বেসিক ইকুয়েশনস তৈরি করে দেখেছি, আমি একটু রিকল করে দিই যে আমরা ইএমএফ এর ইকুয়েশন জানি, যে ফ্যারাডেজ ল এর যে বেসিক ইউনিফর্মের যে ইকুয়েশনসটা, তো মেন বেসিক যে ইকুয়েশন সেটা ডিফাই বাই ডিটি ছিল, সেটা ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছিল আমাদের কাজের জায়গার জন্য। আমরা কি করলাম, আমরা সেটাকে কনভার্ট করে নিলাম যে ম্যাগনেটের ফিল্ডের ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, কন্ডাক্টরের ভেলোসিটি, আর হচ্ছে কন্ডাক্টরের লেন্থ, কতটা অ্যাক্টিভ লেন্থ যে অংশটা ম্যাগনেটের ভেতরে আছে, এই প্যারামিটারস গুলোকে নিয়ে এসে একটা কমন ইকুয়েশন তৈরি করলাম, সেটা হচ্ছে বিএলভি সাইন কিউ। এখানে থিটার পরিবর্তে কিউ ব্যবহার করা আছে অ্যাঙ্গেলটাকে বোঝানোর জন্য। যদিও এটা খুব প্র্যাকটিক্যাল, একদম এক্সাম্পল নয়, আমরা যত মোর প্র্যাকটিক্যাল মোটর কনস্ট্রাকশনে চলে যাব তখন কি আমরা একটা এস্টাবলিশড ফর্মুলা পাবো, যে ফর্মুলা থেকে আমরা বার করতে পারবো যে ইনডিউসড ইএমএফ এর মান কত সেই জেনারেটরে। সেক্ষেত্রে ওয়াইন্ডিংটা কেমন টাইপের আছে, সেখানে কতগুলো পোলস থাকছে, তাই না, এই সমস্ত ব্যাপারগুলো রিলেটেডলি, ম্যাগনেটিক ফ্লাক্স কত, এই সমস্ত প্যারামিটার্স গুলো সেখানে আসতে থাকবে, নাম্বার অফ কন্ডাক্টরস, তো এইসব প্যারামিটার্স দিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করবো। তো এটা একদম বেসিক ইকুয়েশন, সে বেসিক ইকুয়েশনটা বললাম বিএলভি সাইন কিউ। অনেক সময় কোশ্চেনে আসতে পারে, সেই সময় প্রত্যেকটা প্যারামিটারসকে দেখো আলাদা আলাদা করে এখানে বলে দিয়েছে কোনটা কি জিনিস। এবার আমরা নেক্সট কোশ্চেনে এগোতে থাকি। তো থ্রু আউট এখানে পড়লে তোমরা এই টোটাল যেটা বললাম এটা হচ্ছে তোমাদেরকে ব্যাখ্যা করেছে। ওকে, এবার বলি, এবার হচ্ছে একটা ছোট্ট রিলেশনস বলি এই টাইপের কনস্ট্রাকশনে। যদি আমাদের যে মোটর কনস্ট্রাকশনটা দেখেছো এতক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে টু পোল কনস্ট্রাকশন। তো টু পোল মোটরের ক্ষেত্রে এ যদি ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, এর মধ্যে কি হচ্ছে, প্রতি পাকে একটা করে করে কি হচ্ছে, একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করছে, তাই তো, প্রতি পাকে। এই করে করে মনে করো 1 সেকেন্ডে যদি 60টা পাক কমপ্লিট করে, তাহলে কতগুলো সাইকেল সে তৈরি করবে, 60। তার মানে প্রতি সেকেন্ডে 60খানা কমপ্লিট করছে একটা সাইকেল। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে এসিটার ফ্রিকোয়েন্সি কত, 60 হার্জ? বুঝতে পারলে না? আচ্ছা, ধরো এই কন্ডাক্টরটা কন্টিনিউয়াসলি ঘুরছে, অনেকক্ষণ ধরে ঘুরছে, কিন্তু আমরা জানি যে এ প্রতি সেকেন্ডে 50টা পাক কমপ্লিট করছে। একটা কন্ডাক্টর প্রতি সেকেন্ডে, বা ওই যে লুপটা বানিয়েছে সেই লুপটার কন্ডাক্টর গুলো কি করছে, তার যে কোনো একটা ইনিশিয়াল পজিশন থেকে প্রতি সেকেন্ডে কি হচ্ছে, 50 বার সেই পজিশনে ফিরে এসেছে, ঠিক আছে, 50 টাইমস। তাহলে তার মধ্যে কতগুলো কমপ্লিট সাইকেল তৈরি করবে, সেগুলো 50টা কমপ্লিট সাইকেল তৈরি করবে, তাই তো? কারণ প্রতি পাকে একটা করে কমপ্লিট সাইকেল তৈরি করে, তাহলে 50 বার ঘুরলে পরে কি হবে, 50টা সাইকেল কমপ্লিট করবে। তখন ওই 1 সেকেন্ডের যে এসিটা, সেই এসিতে যতগুলো সাইকেল সে কমপ্লিট করে সেটা তার ফ্রিকোয়েন্সি হয়। অতএব আমাদের এই জেনারেটরের মধ্যে তৈরি হয় এসির ফ্রিকোয়েন্সি কত হবে, 50। তো দ্যাট ইজ দ্য বেসিক ফান্ডামেন্টালস একটা জিনিস। এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি গেল, ঠিক আছে? তার আরপিএম এর সঙ্গে ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক দেখতে পারলে। স্পিডটাকে অনেক সময় আমরা আরপিএম দিয়েও প্রকাশ করি, কারণ আরপিএম কে আমরা সো ইজিলি অন্যান্য আদার্স প্যারামিটারসে কনভার্ট করে নিতে পারি, যেরকম হচ্ছে মিটার পার সেকেন্ড, ওই এককেও আমরা কিন্তু বার করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার অফ পোল। দেখো এই এক্সাম্পলে, এই পার্টিকুলার এক্সাম্পলে, টু পোল এক্সাম্পলে, সে পুরো 360 ডিগ্রি ঘুরে আসলে, যদি মেকানিক্যাল অ্যাঙ্গেলের দিক থেকে ভেবে দেখো, সে যদি পুরো 360 ডিগ্রি ঘুরে আসে, তাহলে একটা পোলকে ক্রস করে নেক্সট পোলকে ক্রস করে আবার সে তার পজিশনে ফিরে আসছে, তাই তো? তাহলে একটা সাইকেল তখন সে কমপ্লিট করছে। কিন্তু এখন যদি আমাদের মোর পোল অ্যাড করি, সে মনে করো যে 4 পোল একটা কনস্ট্রাকশন। এবার আমাদের কাছে এখানে বোধহয় ছবি নেই, থাকলে অনেক বেটার হতো, আমি একটু খুঁজে দেখছি। ওকে, এখানে না 4 পোল কনস্ট্রাকশনের কোনো ছবি পাওয়া যাচ্ছে না। থাকলে ভালো হতো, আমি নেট থেকে নামিয়ে নিলেও বেটার হতো, বোঝাতে সুবিধা হতো। একটুখানি তোমরা ওয়েট করো, তাহলে আমি দেখছি। আমার একটা কারেন্টে খুব প্রবলেম হচ্ছে, বারবার চলে যাচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, তাই। ওকে, ঠিক আছে, আমি আমি যে কোনো একটা ছবিতেই ইমাজিন করো তোমরা, এই ছবিতেই মনে করো যদি
এই সাইডে একটা পোল আছে, এই সাইডে একটা পোল আছে। ওকে, এই পাশে আর এই পাশে, তাহলে কটা পোল হয়ে গেল আমাদের এখানে? 4টে পোল হয়ে গেল, তাহলে 4 পোল হয়ে গেল এটা অল্টারনেটরটা। তখন এখন এইখানে নর্থ পোল থাকলে এখানে কি আছে, তার পাশে এই পোলটা সাউথ তৈরি হবে, তাই তো, এই পাশের পোলটা। আচ্ছা, তোমাদের 4টে পোল আমি বলে দিই। তোমাদের যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের টপে একটা পোল, বটমে একটা পোল, লেফট সাইডে একটা পোল, রাইট সাইডে একটা পোল আছে। ওকে, এবার কল্পনা করো টপে যদি পোলটা নর্থ হয়, তাহলে রাইট সাইডের পোলটা কি হবে? রাইট সাইডের পোলটা এগেন সাউথ পোল হবে। বটম পোলটা কি হবে? নর্থ পোল হবে। আর লেফট সাইডের পোলটা কি হবে? নিচের নর্থের দিকে আসলো, আর নিচের নর্থ থেকে আবার ওইদিকে সাউথে গেল, তখন আর একটা সাইকেল কমপ্লিট করবে। মানে টোটাল 360 ডিগ্রি কন্ডাক্টরটা ঘুরে আসলে মোট দুটো সাইকেল কমপ্লিট করছে। তার মানে দুটোর পরিবর্তে যখনই আমরা 4 পোল করলাম, তখনই একটা কন্ডাক্টর 360 ডিগ্রি ঘুরে এসে সে দুখানা সাইকেল কমপ্লিট করছে। তার মানে তার মধ্যে কি হবে, যে যদি সেম আরপিএম এ মোটরটা জেনারেটরটাকে ঘোরানো হয়, তাহলে সে বেশি ডবল ফ্রিকোয়েন্সি তৈরি করবে। আগেটা যদি 50 হার্জের এসি তৈরি করে, 50টা সাইকেল কমপ্লিট করে প্রতি সেকেন্ডে, তাহলে এ প্রতি সেকেন্ডে 50টা পাক ঘুরলে পরে কন্ডাক্টরে কি হবে, কন্ডাক্টরে 100 হার্জের এসি তৈরি হবে। কারণ ডবল ডবল সাইকেল তৈরি হচ্ছে, একটা হাফ পাকে কি হচ্ছে, একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, আর নিচের হাফে, বাকি হাফে কি হচ্ছে, তার সেকেন্ড সাইকেল কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এইভাবে নাম্বার অফ পোলস যত বাড়তে থাকবে, যদি 6 পোলস হয় সেই ক্ষেত্রে আমরা দেখবো 3খানা করে সাইকেল সে কমপ্লিট করতে থাকবে, প্রতি একটা পাকে 3টে সাইকেল কমপ্লিট করবে। তার মানে প্রতি পাকে কি হচ্ছে, তার মধ্যে 3খানা করে সাইকেল কমপ্লিট হচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে যদি 50টা করে পাক ঘোরে, তার মানে তার মধ্যে 50 × 3 মানে হচ্ছে 150টা সে টোটাল সাইকেল কিন্তু তৈরি করছে। অতএব সেই এসিটা তখন ফ্রিকোয়েন্সি হবে 150। বুঝতে পারলে? তার মানে নাম্বার অফ পোলস আমরা যত বেশি বাড়াতে থাকবো, তত কি হবে, মোটরের ভেতরে অল্প অ্যাঙ্গেলেই কি হচ্ছে, একটা কম মেকানিক্যাল অ্যাঙ্গেলের মধ্যেই সে কিন্তু একটা তার সাইকেল কমপ্লিট করে ফেলছে। এবার আমরা যদি সেম স্পিডে ঘোরাতে থাকি, তাহলে 2 পোল মোটরে 50 হার্জ তৈরি হলে 4 পোল মোটরের ক্ষেত্রে 100 হার্জের এসি তৈরি হবে। আর 6 পোল মোটরের ক্ষেত্রে 150 হার্জ, 8 পোল মোটরের ক্ষেত্রে 200 হার্জের এসি তৈরি হবে, যদি সেম স্পিডে ঘোরানো হয়। ওকে, আর যদি আমরা ডিফারেন্ট স্পিডে ঘুরি, তাহলে আমরা কন্টিনিউয়াসলি সেম ফ্রিকোয়েন্সি পেতে পারি। মানে প্রথমটা যদি 50 পাক ঘোরাই, 2 পোল মোটরের জন্য যদি 50 পাক ঘোরাই, তাহলে 50 হার্জের এসি তৈরি হয়। 4 পোল মোটরের জন্য এখানে যদি 4খানা পোল কল্পনা করি, সেখানে কন্ডাক্টরটা যদি 25 বার করে, তাতেই
50 হার্জের এসি তৈরি হবে। ওকে, যদি এটা 6 পোল হয় সেই ক্ষেত্রে 25 হাফ টাইম, সেটা হচ্ছে কি হতে হবে, 25 হাফ টাইম হয়ে যাচ্ছে, তাই তো? ওকে, না না, 6 পোলের জন্য 50-এর 3 ভাগের 1 ভাগ হতে হবে। তো সেক্ষেত্রে কত হবে সেটা? 15-16 মতন হবে, তাই তো? 15 থেকে 16 পাক ঘুরলে পরেই সে 50 হার্জ এসি তৈরি করতে পারবে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে। আর যদি 8 পোল হয়ে যায় তাহলে 8 পোলের ক্ষেত্রে মাত্র দেখবো 12.5 পাক ঘুরলে পরেই কি হয়ে যাচ্ছে, 12.5 বার যদি ঘোরে তাহলে তাতেই 50 হার্জের এসি সে তৈরি করবে। প্রতি সেকেন্ডে যদি 12.5 বার ঘোরে তাহলেই হবে। তার মানে যত পোল বাড়াতে থাকবো অল্টারনেটারের, তত কি হবে, তত কম স্পিডে আমরা যদি ঘোরাই তাও স্টিল সেম ফ্রিকোয়েন্সি কিন্তু এসি জেনারেট করতে পারবো। অতএব তোমরা ফাইনালি এই দুটো জিনিসকে বুঝতে সক্ষম হলে যে ফ্রিকোয়েন্সি আর পোলের মধ্যে সম্পর্কটা। যদি জেনারেটরকে বেশি পোলের বানাই তখন আমরা লো আরপিএম এ ঘোরালে পরেও আমরা 50 হার্জের এসি তৈরি করতে পারবো। 50 হার্জ কেন বলছি, কারণ এটা আমাদের দেশের স্ট্যান্ডার্ড, আমরা এতেই সবচেয়ে বেশি জেনারেট করি, স্ট্যান্ডার্ডাইজড জেনারেশন এটাই হয় 50 হার্জে, সো তার জন্য বলা হচ্ছে। তো আমরা যদি 50 হার্জের এসি জেনারেট করতে চাই তাহলে টুপোল আলা মোটরের ক্ষেত্রে সেটা 3000 আরপিএম এ ঘোরাতে হয়, ঠিক আছে? টুপোল জেনারেটর বা অল্টারনেটরের জন্য তাকে 3000 আরপিএম এ ঘোরাতে হয়। কিন্তু যদি 4 পোল অল্টারনেটর হয় তখন তাকে 1500 আরপিএম এ ঘোরাতে হয়। 6 পোলের ক্ষেত্রে তাকে 1000 আরপিএম এ ঘোরাতে হয়। ওকে, তো এগেন এই মোটরের জন্য তার আরপিএম, তার পোল, তার ফ্রিকোয়েন্সি, এদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে frequency equals to 120 speed is equal to 120 f by p। এটা তোমরা আগে এসি মোটরের সময় তোমরা জেনে এসেছো। এসি মোটরের ভিতরেও তার পোল, তার ফ্রিকোয়েন্সি আর তার স্পিড, সিনক্রোনাস স্পিড মানে ম্যাগনেটিক স্পিড, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে n ইকুয়ালস টু n মানে হচ্ছে সিনক্রোনাস ns বা n সাফিক্স s বলতে পারো, মানে সিনক্রোনাস স্পিডকে রিপ্রেজেন্ট করে মোটরের ক্ষেত্রে। তো সিনক্রোনাস স্পিডের ফর্মুলা হচ্ছে ns ইজ ইকুয়াল টু 120 f, মানে f মানে ফ্রিকোয়েন্সি, যে সাপ্লাইটা দেওয়া হয় মোটরে তার ফ্রিকোয়েন্সি বাই নাম্বার অফ পোল, সেই মোটরের কয়েলের ভিতরে কতগুলো পোল তৈরি করা হয়েছে। তারপরে সিমিলার ইকুয়েশনস কিন্তু অল্টারনেটরের জন্য অ্যাপ্লিকেবল। অল্টারনেটরের ভেতরেও কি হয়, অল্টারনেটরের স্পিড, অল্টারনেটরের রোটারকে যত জোরে ঘোরানো হচ্ছে সেই স্পিড ইজিক্যাল টু আমরা বলতে পারি 120 এফ। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, কার সে যে আউটপুট দিচ্ছে, যে পাওয়ারটা সে ডেলিভারি করছে, যে এসি ইএমএফ টা ইনডিউস করছে তার ফ্রিকোয়েন্সি, এফ নাম্বার অফ পোল নিচে বাই পি। পি মানে হচ্ছে অল্টারনেটরের ভিতরে থাকা পোল। তাহলে বুঝতে পারলে যে ইকুয়েশন দুটোই সেম। তো এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। তো ওর জন্য দেখো এখানে সেম 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 ইকুয়েশন তৈরি হচ্ছে এখানে, ওই ডিরাইভড, দেখো ইকুয়েশনটা যেভাবেই দেখো না কেন সেই সেম ইকুয়েশন যেভাবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো একটা ফাইনাল সিদ্ধান্ত, যে অ্যাকর্ডিং উই ক্যান স্টেট দ্যাট the frequency of an alternator is directly proportional to the number of pole and speed। তার মানে যত পোল বেশি হবে অল্টারনেটরের ভেতরে আর তার স্পিড যত বেশি হবে তাহলে তার ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। আর যদি পোল কম হয়, স্পিডকে যদি বেশি করা হয় তাহলে এদের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, পোল কমে গেলে ফ্রিকোয়েন্সি কম তৈরি হবে, আবার যদি স্পিড কমে যায় তাহলে ফ্রিকোয়েন্সি কম ফ্রিকোয়েন্সি তৈরি হবে। তো এইখান থেকে, এই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা কি, যে যদি স্পিড কমে যায় কোন একটা অল্টারনেটর যার পোল সংখ্যা ফিক্সড, পোল একটা বানানো হয়ে গেছে অল্টারনেটর, তাহলে তার ভেতরে পোল সংখ্যা ফিক্সড, এইরকম অল্টারনেটরের জন্য যদি তার স্পিডকে যদি কম করা হয় তাহলে তার ভিতরে যে এসিটা তৈরি হবে তার ফ্রিকোয়েন্সি কম হবে, তার স্পিড যদি বৃদ্ধি করা হয় তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হবে। এবার মনে করো তোমার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে যে কন্টিনিউয়াসলি 50 হার্টজের এসি তৈরি করে দেওয়া, তাহলে তুমি কি বারে বারে স্পিড চেঞ্জ করতে পারবে না? তখন তাকে কি করতে হবে, অল্টারনেটরটাকে কন্টিনিউয়াসলি সেম স্পিডে ঘুরিয়ে দিতে হবে। সো অল্টারনেটরের স্পিড কি হবে, ফিক্সড রাখতে হবে। তাই অল্টারনেটরকে যে টাইপের পাইপগুলো দিয়ে আমরা চালাবো
সেই সমস্ত প্রাইম মুভারগুলো যেটা সেম আমাদের যেখানে পাওয়ার জেনারেশন সেম আছে, সেখানে প্রাইম মুভার আছে, কি হতে পারে ওয়াটার টারবাইন, সেই টারবাইনটা হচ্ছে ঘুরে থাকতে হবে, ঠিক আছে, যদি থাকা পারবে সেখানে টারবাইনটা অ্যাচিভ করতে হবে, এইগুলো ধরে অ্যাচিভ করতে হবে, ঠিক আছে। তাহলে তবে অল্টারনেটর সেম স্পিড সবসময় বলে অল্টারনেট যেরকম কিছু তৈরি করতে না সেরকম যাবে কোনো ফ্রিকোয়েন্সি এই ভাবে বাল্ব কিছু জেনারেটর আছে এখানে তার যে পার্টিকুলার জিনিসগুলো দিতে পারছে বলতে শুরু হলে তার 3000 পুরো অল্টারনেট তাদের যার হবে যদি হয় 60 হবে সেটা আমরা ইকুয়েশন ক্যালকুলেশন দেখতে তো যে যত পর্যন্ত বানানো তার ফিক্সড হয়ে গেছে সেই স্পিড বারবার কন্টিনিউয়াস করতে আমরা 50 থেকে পাই। এবার দুটো জেনারেটিং স্টেশন যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এসি করে তখন তাদেরকে প্যারালাল করতে পারবো না, একসাথে কানেক্ট করতে পারবো না, একটা কমন লাইন সাপোর্ট করতে পারবো না। এই সমস্যাটা আমাদের দেখছে একটা কমন লাইন হয় সাপোর্ট সেই লাইন থেকে প্রচুর সিগন্যাল আছে যা আমাদের সেখানে নিয়ে বিভিন্ন লেভেলে ডিস্ট্রিবিউট করে আমাদের থেকে বলতে দিতে আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের যে পোস্টে সব জায়গায় ঠিক আছে। এইটা টেকনিক্যাল দিতে প্রত্যেক অর্ডিনারি ফ্রিকোয়েন্সি ফিক্সড তো বাড়ি একটা বাড়ি থেকে টিচার বা ইলেকট্রনিক কম্পিউটারাইজড কি আছে টিচার আছে লোড এনার্জির জন্য তাদের ওভার দেখা যায় একসঙ্গে তোমরা ওখানে দেখবে যে ফ্রিকোয়েন্সি দেখা যায় তোদের বাড়ির ফ্রিকোয়েন্সি দেখা যায় বোর্ডে একটা সুইচ আছে ওটা টিপে টিপে দেখবে যে ওখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাওয়া যায় তো দেখবে ওখানে ফ্রিকোয়েন্সি অলমোস্ট সবসময় কি হচ্ছে প্রায় খুব কাছাকাছি 49.9 50 50.2 মানে কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্সিটা কি থাকছে খুব ছোট্ট রেঞ্জের মধ্যে চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা কন্টিনিউয়াসলি একটা সেম জায়গায় থাকার চেষ্টা করছে মোস্ট অফ অল টাইম। তুমি খুব প্রিসাইজ মেশিন না হলে পরে খুব সিম্পল টাইপের ফ্রিকোয়েন্সি মিটার দিয়ে মেপে দেখবে যে ওটা 50ই দেখে মনে হবে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে সামান্য ফ্ল্যাকচুয়েশন হয়, একটা রেঞ্জ বলা আছে ফ্রিকোয়েন্সি ফ্ল্যাকচুয়েশনে, তো সেই রেঞ্জের মধ্যেই কিন্তু তারা থাকে, কিন্তু আদারওয়াইজ তার থেকে বেশি অফসেট কেউ হয় না, মানে যত জেনারেটিং স্টেশন আছে তারা সেম ফ্রিকোয়েন্সিতে এসি কিন্তু প্রডিউস করছে। ওকে, তো এটা প্রডিউস করার মেইন ফর্মুলাটা কি, সেটা হচ্ছে এই যে এখানে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু পিএন বাই 120 বা স্পিড ইজ ইকুয়াল টু 120 এফ বাই পি, যে কোনো একটা প্যারামিটারস থেকে আমরা বার করতে পারি যে এই স্পিডের জন্য কত ফ্রিকোয়েন্সি তৈরি হবে বা কত পোল, বা পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিকে অ্যাচিভ করার জন্য আমাদের পোল সংখ্যা আর স্পিড, পোল সংখ্যা কোনো জেনারেটর তৈরি করলে একটা ফিক্সড নাম্বার হয়ে যায়, 120 একটা ফিক্সড নাম্বার, তাহলে এগুলো হচ্ছে একটা ইকুয়েশনের ধ্রুবক, তাহলে ফ্রিকোয়েন্সিটা তখন ডাইরেক্টলি প্রপোর্শনাল স্পিডের সঙ্গে, তাহলে স্পিডকে যখন যতক্ষণ আমরা ঠিক রেখে দেবো ততক্ষণ সেম ফ্রিকোয়েন্সি তৈরি হবে, স্পিড যদি কমে যায় কম ফ্রিকোয়েন্সির এসি তৈরি হবে, স্পিড যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে কম বেশি ফ্রিকোয়েন্সির এসি তৈরি করা শুরু করবে, ঠিক আছে। এটা কিন্তু স্পিডের উপরে শুধুমাত্র ভোল্টেজ নির্ভর করে না, ভোল্টেজটা কিসের উপর নির্ভর করবে ইনডিউসড ইএমএফ, সেটা তার আলাদা আলাদা জায়গাও আছে যেগুলো থেকে আমরা ভোল্টেজটাকে চেঞ্জ করতে পারি। ওকে, এবার চলে আসো একটা রিয়েল লাইফ এক্সাম্পলে চলে আসি, টাইপ অফ কনস্ট্রাকশন অফ অল্টারনেটর। তো কনস্ট্রাকশন গতভাবে অল্টারনেটরকে কি কিভাবে ভাগ করা হয়, তো এখানে ওভারঅল এখানে যা বলা হয়েছে তার সারমর্ম এটাই যে যদি তুমি ক্লাসিফিকেশন করো অল্টারনেটরের তাহলে ফার্স্ট একটা অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশনের যদি টাইপটা দেখতে চাও, রোটেটিং পার্ট, রোটেটিং পার্টটা কেমন তার ভিত্তিতে তুমি বলতে পারো যে এটা কি টাইপের অল্টারনেটর। সো আইদার ধরো মনে করো যে টোটাল আর্মেচার যেটা যার মধ্যে ইএমএফ ইন্ডিউসড হবে সেটাই মাঝখানে আছে আর তার চারদিকে স্টেটারে কি আছে পোল গুলো তৈরি করা হয়েছে, তাহলে মাঝখানে আর্মেচারটা ঘুরছে যেমন ডিসি মোটরে বা ডিসি জেনারেটরে দেখে এসেছো, সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো রোটেটিং আর্মেচার টাইপ অল্টারনেটর, ঠিক আছে, তাকে আমরা কি বলবো রোটেটিং আর্মেচার টাইপ, যেখানে আর্মেচার বা যে কন্ডাক্টরে ইএমএফ ইন্ডিউসড হয় সেই কন্ডাক্টর গুলোই ঘুরছে, সো আর্মেচারটাই রোটেট করছে, আর স্টেটারে কি আছে স্টেটারে পোলগুলো তৈরি হয়ে আছে, তখন তাকে আমরা বলবো রোটেটিং আর্মেচার টাইপ অল্টারনেটর। আর যদি স্টেটারে স্টেটার
মনে করো যে এসি মোটরের ভেতরে যেমন স্টেটার দেখেছো সেরকম স্টেটারে আর্মেচারই ওয়াইন্ডিং করা আছে, স্টেটারে আর্মেচার আছে, তার ভিতরে ওয়াইন্ডিং করা আছে, আর মাঝখানে রোটারের জায়গাটায় কি আছে, রোটারের জায়গা হচ্ছে ম্যাগনেটিক পোল গুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। পোলটা মাঝখানে যেটা ঘুরছে, তার মানে ওটা তখন রোটেটিং ফিল্ড টাইপ বা রোটেটিং ম্যাগনেটিক টাইপ অল্টারনেটর হবে। সো যখন মাঝখানে ম্যাগনেট তৈরি করা হচ্ছে, ম্যাগনেটটাকে মাঝখানে রেখে সেটাকে ঘোরানো হচ্ছে কোনো প্রাইম মুভার দিয়ে, তখন সেই টাইপের অল্টারনেটরকে আমরা বলবো রোটেটিং ফিল্ড টাইপ, ঠিক আছে। দুটো টাইপের, রোটেটিং আর্মেচার টাইপ যেখানে কন্ডাক্টর গুলো নিজে ইটসেলফ ম্যাগনেটের মাঝখানে আছে থেকে ঘুরছে, তখন তাকে রোটেটিং আর্মেচার টাইপ। আর যখন ম্যাগনেটটাকে মাঝখানে রেখে তার চারদিকে কি থাকবে, স্টেটারে আর্মেচার কন্ডাক্টর গুলো থাকবে যাতে ইএমএফ ইন্ডিউসড হবে, এখানে ম্যাগনেট যেটা সেটাই নিজে ঘুরতে থাকে, তখন তাকে হচ্ছে রোটেটিং ফিল্ড টাইপ বলবো। এবার দেখো এই রোটেটিং ফিল্ড টাইপটাই সবচেয়ে বেশি অল্টারনেটর তৈরি করা হয় আজকের যুগে। যত বড় বড় অল্টারনেটর আছে সেখানে কি করা হয়, সবচেয়ে বেশি হচ্ছে রোটেটিং ফিল্ড টাইপটা তৈরি করা হয়, রোটেটিং আর্মেচার টাইপ করা হয় না। রোটেটিং ফিল্ড টাইপ করার একটা বিশেষ অ্যাডভান্টেজ আছে রোটেটিং ফিল্ড টাইপ। আচ্ছা, সো এর জন্য একটা কিছু ছবিতে চলে যাই, যদি ছবি থাকে অনেক বেটার হবে তোমাদের বুঝতে, তাই না? একটা ছবি দেখিয়ে দিই, এখানে নেই, আর একটু নিচের দিকে তার মানে ছবিগুলো আছে, জাস্ট মিনিট। এই যে এইটা হচ্ছে মনে করো স্টেটার, স্টেটারে ওয়াইন্ডিং করা আছে, ওই এখানে এখানে দুটো রোটার স্টেটার একসঙ্গে আছে, তোমরা হয়তো ডিফারেন্ট করে বুঝতে পারবে না। সো এটা হচ্ছে স্টেটার, স্টেটারে আমাদের কয়েল বানানো আছে, ঠিক আছে। আর রোটারটা মনে করো এরকম স্যালিয়ান্ট পোল টাইপ, এই যে পোলগুলো যখন এরকম উঁচু উঁচু করে দেখতে হয় তখন তাকে স্যালিয়ান্ট পোল টাইপ বলে, ঠিক আছে। তো স্যালিয়ান্ট পোল টাইপ, এইগুলোতে কয়েল ওয়াইন্ডিং করা আছে, এই ওয়াইন্ডিং গুলোতে যখনই আমরা সাপ্লাই দিচ্ছি তখন একটা মাথা নর্থ, একটা সাউথ, একটা 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 নর্থ, একটা সাউথ। সো এইভাবে রিপিট হচ্ছে। এখানে কত পোল, উপর থেকে কাউন্ট করি, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 না 12টা। সো এখানে শেষ হচ্ছে, হ্যাঁ 12টা। সো এটা 12 পোল আর একটা রোটারকে দেখানো হয়েছে। রোটারটা কেমন, রোটেটিং ফিল্ড টাইপ, তার মানে এখানে ম্যাগনেট তৈরি হবে, এটা এটা ম্যাগনেট তৈরি হবে। এই ওয়াইন্ডিং এ সাপ্লাই দিলে পরে কি হবে, এগুলোকে নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ পোল তৈরি হবে। তো কন্টিনিউয়াসলি এদের মানটা কিন্তু সেমই থাকবে, এটা নর্থ পোলই থাকবে, এটা সাউথ পোলই থাকবে। তো এটা অ্যাচিভ করার জন্য যে ওয়াইন্ডিং করেছি, ওয়াইন্ডিং এ কি ধরনের সাপ্লাই দেবো, ডিসি সাপ্লাই দেবো, ঠিক আছে। প্রথমটা ধরো ক্লকওয়াইজ ডাইরেকশনে কয়েলটা জড়িয়েছি, তো নেক্সটটাতে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, তারপরে ক্লকওয়াইজ ডাইরেকশনে জড়িয়েছি তো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, তারপরে ক্লকওয়াইজ ডাইরেকশনে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, জড়িয়ে জড়িয়ে দেখাচ্ছে এই সমস্ত কয়েলগুলোকে সিরিজ করে দুটো পয়েন্ট বার করলাম, এখানে দুটো রিং তৈরি করলাম, ঠিক আছে, স্লিপ রিং। এই স্লিপ রিং দুটোর বাইরে দুটো কার্বন ব্রাশ কানেক্ট করে সেই কার্বন ব্রাশে আমরা কি করলাম, ডিসি অ্যাপ্লাই করলাম। তাহলে যেই ডিসি অ্যাপ্লাই করবে সেই ডিসিটা কার্বন ব্রাশ স্লিপ রিং এর ভেতর দিয়ে কয়েলে চলে যাবে, কয়েলের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে অন্য একটা রিং দিয়ে বেরিয়ে এসে অন্য একটা কার্বন ব্রাশ দিয়ে নেগেটিভে ফিরে আসবে। সো বাইরে থেকে আমরা ডিসি অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে কি হবে, একটা জায়গায় নর্থ, একটা সাউথ, একটা নর্থ, একটা সাউথ তৈরি করবে। সো এই টোটাল সেটটা নিয়ে গিয়ে এর ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই স্টেটারের ভেতরে। তারপরে দুদিক থেকে দুটো এন্ড কভার বিয়ারিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা আছে। এই যে শ্যাফটটাকে আমরা ঘোরাচ্ছি, যেই শ্যাফটটাকে ঘোরাবো তখন তাহলে এর ভেতরে থাকা ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছে না, তখন একে রোটেটিং ফিল্ড টাইপ বলা হয় এই অল্টারনেটরটাকে তখন। আর এই যে স্টেটারে যে ওয়াইন্ডিংটা আছে, স্টেটারে যে সলিড ওয়াইন্ডিংটা আছে, সেই ওয়াইন্ডিং এ কি হবে, এসি ইন্ডিউসড হবে বা ইন্ডাকশনটা হবে, ঠিক আছে। তো এই টাইপের যে রোটার কনস্ট্রাকশনটা হয় বা এই টাইপের মোটরে কিছু অ্যাডভান্টেজ আছে, চলো সেটাকে আমরা একটু দেখে নিই। এই টাইপের কনস্ট্রাকশন করলে যেটা সুবিধা মেনলি, সেটা মেন ব্যাপারটা হচ্ছে যে দুটো স্লিপ রিং এ তোমাদের শুধুমাত্র প্রয়োজন পড়বে, তাই না? এই যে আমি শ্যাফটটা যেটা দেখালাম, সেই শ্যাফটে শুধুমাত্র দুটো স্লিপ রিং লাগাতে হবে না ডিসিটা সাপ্লাই দেওয়ার জন্য, তাই না? হয়তো প্রত্যেকটা কয়েল, এই কয়েলটা এই কয়েলটা হয়তো 200 ভোল্টের জন্য তৈরি, একটা কয়েল, প্রত্যেকটা কয়েল 200 ভোল্টের, আমার কাছে সাপ্লাই 200 ভোল্টের, তাহলে স্লিপ রিং দিয়ে 200 ভোল্ট দিলাম, আর প্রত্যেকটা কয়েলকে কি করলাম, এই স্লিপ রিং এর সঙ্গে কানেক্ট করলাম প্যারালালি। তাহলে এই স্লিপ রিং থেকে 200 ভোল্টটা নিয়ে প্রত্যেকটা কয়েল নিজে নিজে পাবে, ঠিক আছে। যে প্রত্যেকটা কয়েল তার ম্যাগনেট তৈরি করে, আইদার প্যারালালি বা সিরিজে এই কয়েলগুলো কানেক্ট হতে পারে। এক একটা জন্য ধরো করো ধরো তোমার এক একটার জন্য হচ্ছে 20 ভোল্ট করে দরকার, এখানে 12টা পোল আছে, তো 12টার জন্য 20 ভোল্ট করে লাগলে পরে কত লাগবে, 240 ভোল্ট। তো এখানে এই দুটো স্লিপে আমরা 240 ভোল্ট সাপ্লাই দিলেই তাহলে কিছু প্রত্যেকটা সাফিসিয়েন্ট ম্যাগনেট তৈরি করছে,
ঠিক আছে? তো এইভাবেই মেইনলি কাজ করে। এই শুধুমাত্র ম্যাগনেটের জন্যই আমাদেরকে এখানে সাপ্লাই পাঠাতে হবে, ঠিক আছে? এই দুটো রিং দিয়ে। তো তখন ইজিলি কি হচ্ছে, আমাদের শুধুমাত্র দুটো রিং দিলে এখানে হয়ে যাচ্ছে। কিন্তু একবার মনে করে দেখো, এই পোলগুলোকে আমরা রোটারে তৈরি করলাম। রোটারে তৈরি করলে রোটারে তো বাইরে থেকে দুটো সাপ্লাই দিয়ে দিলাম, কিন্তু স্টেটারে যে স্টেটারে কি তৈরি হবে, এই সরি, স্টেটারে আমরা পোলগুলো তৈরি করলাম স্টেটারে, ঠিক আছে? স্টেটারের ভেতরে পোল তৈরি করলাম। আর রোটারটাকে কি করলাম, রোটারটাকে আর্মেচারের মতন করে কন্ডাক্টর তৈরি করলাম। তাহলে যদি এটা 3 ফেজ মোটর হয়, তখন 3 ফেজের জন্য কতগুলো পয়েন্ট বেরোবে? আইদার সব সিঙ্গেল সিঙ্গেল পয়েন্ট, বা 6খানা স্লিপ রিং লাগবে প্রত্যেকটা কয়েল থেকে। 3 ফেজে 3টে কয়েলের সেট থাকবে, তাহলে প্রত্যেকটা সেট আপ কয়েল থেকে লাইনটাকে বার করার জন্য দুটো দুটো রিং লাগবে। বা দেখা যাচ্ছে তুমি ইনিশিয়ালি কি করলে, এটাকে স্টার কানেকশন করে দিলে কয়েলগুলোকে, তাহলে স্টার কানেকশনের জন্য বা নিউট্রাল পয়েন্টের জন্য একটা রিং, আর বাকি 3টে ফেজের জন্য 3টে রিং, তাহলে সেক্ষেত্রে 4খানা স্লিপ রিং লাগবে। বা দেখা যাচ্ছে এটা টোটাল কয়েলগুলোকে তুমি এখানে 3 ফেজ ওয়াইন্ডিং করা হয়েছে, যে ওয়াইন্ডিং এ ইএমএফ ইন্ডিউসড হবে, ঠিক আছে? মানে রোটেটিং আর্মেচার টাইপ আর কি বলছি। সেরকম করলে পরে তখন ধরো ডেল্টা কানেকশন করেছি, এর ভেতরে 3টে কয়েলকে কি করেছি, ডেল্টা কানেকশন করেছি। তা ডেল্টা কানেকশন করলে ডেল্টা 3টে মাথা বেরোচ্ছে, এখানে 3খানা স্লিপ রিং লাগবে, তাই না? তো অবশ্যই সেইটার পরিবর্তে আমরা যদি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড টাইপ বানাই, সেখানে শুধুমাত্র ম্যাগনেটের জন্য সাপ্লাই দিতে হবে, দুখানা রিং হলেই হয়ে যাচ্ছে। এবার দেখো, এই অল্টারনেটরের ক্যাপাসিটি তো প্রচন্ড বেশি না? মনে করো একটা বড় সাইজের ক্যাপাসিটি 10 এমভিএ একটা অল্টারনেটর, 10 মেগাভোল্ট অ্যাম্পিয়ার একটা অল্টারনেটর, মানে মেগাভোল্ট প্রচন্ড অ্যাম্পিয়ার একটা ক্যাপাসিটি, বড় ক্যাপাসিটি, 11,000 ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। সেই ক্ষেত্রে যে এনার্জিটা বা যে কারেন্টের মানটা, সেটাও খুব হিউজ। এবার সেই কারেন্টটা যদি রোটেটিং সিস্টেম থেকে বার করে নিয়ে আসতে হতো, তাহলে এখানকার যে স্লিপ রিং গুলো, সেগুলো অনেক বেশি বড় সাইজের দিতে হতো, কার্বন ব্রাশ গুলো অনেক হেভি হতো, সেখানে স্পার্ক হতো প্রচুর বেশি। তো তার তুলনায় আমরা স্টেটারে পাঠিয়ে দিলাম ওয়াইন্ডিংটাকে, সেখান থেকে সলিড কানেকশন করে বাইরে থেকে বার করে নিয়ে আসলাম, কোনো স্লিপ রিং, কোনো কার্বন ব্রাশের প্রয়োজন পড়লো না। আর রোটারে কি করলাম, রোটারে শুধুমাত্র এটাকে ম্যাগনেট তৈরি করার জন্য যেটুকু সামান্য সাপ্লাই দিতে হয়, হয়তো 500 ওয়াট, 1 ওয়াট পাওয়ার দিলেই ম্যাগনেট হয়ে যাবে। মেগা অ্যাম্পিয়ার, মেগা হচ্ছে এনার্জি আউটপুট ডিপার্টমেন্ট। আসলে তাকে ম্যাগনেট বানানোর জন্য ফিউ কিলোওয়াট তাকে পাওয়ার সাপ্লাই করতে হচ্ছে। তাহলে 1 কিলোওয়াট ডিলার মতো পাওয়ার দিচ্ছে। সেই তার যে স্লিপিং আছে, কারণ তো ভালো করে বেশি দাও, ঠিক আছে? তো মানে আমি ছোট একটা পয়েন্ট আছে, ঠিক আছে? ওখানে ওখানে ওই আছে, ওইটা আটকে গেছে, টাইম হয়ে গেছে। ঠিক আছে, আমি ওটা ওয়াইনটা সেটা আছে, সেটা বড় রোটা, যেটা রোটা দিয়ে সেটা বড় জায়গা, সেটা মোর আমরা অ্যাড করে দিয়েছি হেভি থিকনেসের কন্টার, বড় সিটি মডেল কিন্তু কন্টার সাইজ অনেক বড় হচ্ছে না, যে কম ভোল্টেজ আছে, মোটা কন্টার লাগছে, সো অনেক বেশি কন্টার, সেটা ইজিলি স্টেটাস করতে রোটারে করতে ছোট জায়গা, রোটার মাঝখানে থাকবে, রোটারে যদি কন্টারটা ওয়াইন্ডিং করে দিতাম, অনেক ছোট জায়গা হতো, ছোট জায়গার মধ্যে রাখতে গেলে আমার তখন সেখানে একটু কন্ট্রোল সিসি দেওয়া, ইনসুলেশন দেওয়া, সেই সমস্ত কাজগুলো বের হতো, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে সেটা আমরা বাইন্ডিং করতে রেখে দিই, তাই মানে ইজিলি সলিড কানেকশন বাকি নিয়ে যাবেন, কোনো লুজ কানেকশন হওয়া, কোনো এনার্জি লস হওয়ার জায়গা নেই, বা ভোল্ট। আর রোটারি কি হচ্ছে, শুধু ম্যাগনেটিক জন্য সাপ্লাই, সামান্য কিছু পাওয়ার দিচ্ছি রোটারে, অল্প কিছু এক্সট্রা 1 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার কানেক্ট ছিল, তাহলে সল্ভ কারেন্ট আছে 90 করছে, সেক্ষেত্রে সেখানে কার্বন গ্যাসের পাওয়ার কম হচ্ছে, কার্বন গ্যাস কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, বাট এগুলো ছুঁই না। নেক্সট, রোটারে যেহেতু ম্যাগনেট বানাচ্ছি, তাই রোটারটা হালকা হয়ে যাচ্ছে, মানে ইজি আমরা করতে পারছি, তার ইনার্শিয়া বেশি হচ্ছে না, তাই প্রাইম মুভার যে এনার্জি দেবে, সেই এনার্জির বেশি সংখ্যক এনার্জি কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে, আর ওর ভেতরে ওর ঘোরানোর জন্য এনার্জি দেওয়া হচ্ছে, কনসেন্ট্রেশন ইজি হয়ে যাচ্ছে, যদি আমরা কিছু যে স্টেয়ারে আমরা ওয়াইন্ডিং করছি, তো সেখানে ওয়াইন্ডিং করার ওখানে ইনসুলেশন লেভেলটা অনেক ইজিলি আমরা কয়েকটি কম ইনসুলেশন দিয়ে দিতে পারছি, ঠিক আছে? সেক্ষেত্রে সেগুলো ফোর্স হচ্ছে কয়েলগুলোর উপর, সো প্রচন্ড মজবুত করে বাঁধিয়ে রাখতে হবে। যদি আমরা রোটারে হয় কয়েলটাকে, তাহলে রোটার ছোট যদি ঘুরতে থাকে, সেক্ষেত্রে 30 ফিটের জন্য অনেক সেখানে সে কনস্ট্রাকশন বানাতে হবে। তো ছোট জায়গায় ছোট অর্ডার বানাতে যাচ্ছি, ছোট অর্ডার বাইসি বানাতে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু বড় ক্ষেত্রে এটা ঠিক আছে, তাই আমরা কি করি, মানে রোটেটিং ফিল্ড কনস্ট্রাকশন বেশি করি, ঠিক আছে? যেহেতু রোটারটা হালকা হয়, তাই আমরা কি করি, আমরা বেশি স্পিডের অল্টারনেটরও জেনারেট করতে পারি, মানে 3000 আর
RPM এর একটা অল্টারনেটর বানাচ্ছি, ঠিক আছে? বা যেরকম যদি তুমি আমেরিকাতে দেখো যে 60 হার্জ এসি বানানো টু পোলের ক্ষেত্রে 3600 RPM, তো অনেক হাই স্পিডের জন্য কি পারছি আমরা অল্টারনেটর কিন্তু তৈরি করতে পারছি, যেহেতু এর মাঝখানে যে রোটার সেটা ম্যাগনেট তৈরি করে আর এটা কনস্ট্রাকশনটা হালকা হয়, তো ইজিলি আমরা সেটা ঘোরাতে পারি, তো অনেক বেশি হাই স্পিডও আমরা অ্যাচিভ করতে পারি, ঠিক আছে, নিয়ে গিয়ে। তো এই সমস্ত সুবিধাগুলো পাই। নেক্সট হচ্ছে আমরা মেনটেন্যান্স সহজে করতে পারি স্টেটারে, ঠিক আছে? রোটারে খুব বেশি প্রবলেম হতে থাকে না, তাই না? তো এই সমস্ত সুবিধার জন্য আমরা কি করি, রোটেটিং ফিল্ড টাইপ আর্মেচারটা সবচেয়ে বেশি ব্যবহার করি। নেক্সট একটা টাইপের হচ্ছে আমরা ক্লাসিফিকেশন করি অ্যাকর্ডিং টু নাম্বার অফ ফেজ। তুমি যদি দেখো তো আমাদের বিয়ে বাড়িতে আমাদের বিভিন্ন জায়গায় যে ছোট ছোট জেনারেটর গুলো নিয়ে আসি সেগুলো হচ্ছে অল্টারনেটরই, সেগুলো সিঙ্গেল ফেজের হয়। তাহলে একটা হচ্ছে সিঙ্গেল ফেজ অল্টারনেটর হতে পারে যেখানে কম পাওয়ারের জন্য রিমোট একটা জায়গা যেখানে পরিবহন ব্যবস্থা ভালো নেই, তো সেখানে স্ট্যান্ড বাই একটা সিস্টেম তৈরি করার জন্য আমরা সিঙ্গেল ফেজ অল্টারনেটর বেশি ব্যবহার করি। আর যেগুলো বড় বড় সিস্টেম বা মোস্ট অফ অল জায়গায় যেখানে অল্টারনেট, যেখানে হিউজ অ্যামাউন্ট পাওয়ার জেনারেট হচ্ছে সেখানে থ্রি ফেজ অল্টারনেটর আমরা ব্যবহার করি। ইভেন আমাদের কাছে যদি বড় বড় অফিস দেখো সেখানে যে ডিজি সেট গুলো আসে, হ্যাঁ, ডিজেল জেনারেটর সেট যেগুলো আসে সেগুলো কিন্তু থ্রি ফেজ হয়, তাই না? আমাদের একটা সাফিসিয়েন্ট বড় বিল্ডিং হয়ে গেলে বা বড় ফ্ল্যাট, বহুতল ফ্ল্যাট হয়ে গেলে, তাই না, ফ্ল্যাট বাড়ি হলে সেখানে যে জেনারেটর গুলো ব্যবহার করবো সেগুলো কিন্তু থ্রি ফেজ টাইপ হবে। তাই অ্যাকর্ডিং টু